দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা ৭৮। লেখনীতে নিমরোজ লাখি। মাহফুজ মীরের বাঁধন খুলল সময় নিয়ে। কবির যাকে বাঁধে সে বাঁধার ব্যতীত অন্য কেউ খুলতে পারে না, সে ব্যতীত। তবু বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুলতে সক্ষম হয়েছে মাহফুজ। মীর অনেকদিন পর দুহাত সচক্ষে দেখতে পেল। দড়ির দাগ পড়ে গেছে, আহত হাতটি, রক্তের ছোপ ছোপ দাগ। মীর হাত দুটো দেখে। মাহফুজ বলল, অহন খাবার খান আর কন আপনার প্রেম কাহিনী। একটা বেঞ্চে এর এক প্রান্তে মীর দুপা ফাঁক করে বসে, অপর প্রান্তে মাহফুজ একই রকম ভাবে বসে। মাঝখানে খাবার থালা। মীর জল দিয়ে হাতটা ধুয়ে রুটি তুলে মুখে দেয়। ইশারায় মাহফুজকেও খেতে বলে। মাহফুজ খেতে শুরু করে। মীর বলে, আমি ভাবিনি আমার জীবনে কখনো প্রেম আসবে। তখন বড় হলাম না, জানলাম মা নেই। মা ব্যতীত বেঁচে থাকাটা কতটা কষ্টের তা নিশ্চিত জানিস। ধীরে ধীরে যখন বড় হতে শুরু করলাম তখন ভাবলাম আগামী যে কটা দিন বেঁচে থাকবো মায়ের স্মৃতি নিয়েও বাঁচবো এই বাবাকে ঘিরে। কিন্তু সেই অনুভূতিটা স্থায়ী হলো না বেশি দিন। অনেকদিন আমার বাবা আমার খালাতো বোন এর বর্ণনা দিলেন আমার কাছে। ওর নাম ছিল মায়া। সেদিন বর্ণনা শুনে ওর প্রেমে পড়ে যায়। মায়াকে দেখার জন্য মন ছটফট করতে শুরু করে। এক পর্যায়ে আমি বাবাকে জিজ্ঞেস করলাম, মায়ার কি বিয়ে হয়ে গেছে? বাবা সেদিন জবাবে হাসেন, বললেন সেই মায়ের সাথে ছোট্টবেলা থেকে আমার বিয়ে ঠিক করা হয়ে আছে। শুনে সেদিন আরো ছটফট করি, উদ্ভট হই। কখন বিদেশের মাটি থেকে দেশে ফিরবো ভাবতে ভাবতে সময় বের করে চলে আসি দেশে। আর সেদিনই দেশে ফিরে প্রথম আমি উত্তরের জঙ্গলে শিকার করতে যাই। শিকার করতে বরাবরই আমার ভালো লাগতো। সেই ধোঁয়াময় জঙ্গলে মায়ার আগমন ঘটে। পরীর মতো অবয়ব দেখলাম। সামনে এগিয়ে দেখি পরী নয়, মানুষ, মেয়ে একজন। আর সেই মায়া বাবার বর্ণনার সাথে মিলে পেলাম। সেদিন ওকে দেখে ভালোবেসে ফেলি। মাহফুজ হেসে বলল, প্রথম বর্ণনা শুনে ভালো লাগলো, দ্বিতীয় বর্ণনাতে ভালোবেসে ফেললেন। এভাবে দিন চলছিল। মায়ের সাথে আমার বিয়ে হবে এটা মায়া বিয়ের দিন জেনেছিল। তার আগে ভেবেছিল অন্য কারোর সাথে ওর বিয়ে হচ্ছে। শেষ পর্যন্ত বিয়ে হলো আমার সাথে। বিয়ের দিন আমাকে বর সেজে দেখে ও খুব খুশি ছিল। কিন্তু বাসর ঘরে আর আমি যেতে পারিনি। সেখানে শয়তানগুলো আমার যমজ ভাইকে পাঠিয়েছে। আরও বিষ খেয়ে মরে যায়। ওকে পরিকল্পনা করে মেরেছে আর আমাকে বন্দি করেছে। আজ কতদিন পর নিজের হাতে খাবার খাচ্ছি, সব তোর জন্য। তুইও আমার ভাইয়ের মতো। আপনার লাইগা দুঃখ লাগতেছে। এখন আপনার বউ কুমমনে, হয়তো এটা আঞ্চলিক ভাষায় বলা হয়েছে, আছে হয়তো বাড়িতেই কেঁদে কেঁদে মরছে। না স্যার, মায়া মানুষ মরা যায় মাই লাইগা বেশি দিন কান্দে না। খুঁজবো 3 দিন, তারপরে স্বভাবের শেষ। নতুন কাউরে পাইলে তার গলায় ঝুইলা পড়বো। মাহফুজের মুখে কথাটা শুনে মীরের হাত থেমে গেল। আবেগের স্থানটা ক্ষণিকেই যেন কেঁপে উঠল। দৃষ্টি থালাতেই ছিল, সেখান থেকে তুলে ধীরে ধীরে মাহফুজকে দেখলো। বলল, কি বলছিস এসব? হ্যাঁ স্যার, ঠিকই বলতাছি। মায়া মানুষ এমনই। আমার পাশে গ্রামের 2 ভাই ছিল। বড় ভাই বিয়ে করে বিদেশে চলে যায়। অমনি বউ ছোট ভাইয়ের হাত ধইরা পালাইছে। আর আপনি তো তাগো কাছে মৃত। মীরের চোখে জলে রেখা মিলল। বুকটা ভার হয়ে এলো। নীরব নিথির সোজা হয়ে বসে সে। তবে মায়াও কি তাকে ভুলে যাচ্ছে? শেহজাদার কাছে ধরা দিচ্ছে। শেহজাদা নিশ্চিত মধুর মধুর কথা বলে গলানোর চেষ্টা করছে। মায়া কি এখন সত্যি তাকে ভুলে শেহজাদার জন্য ভাবছে? এটুকু ভেবে আর ভাবে না। মায়াবতীর ভালোবাসা এতটা সস্তা হতে পারে না, এতটা হালকা হতে পারে না। সেখানে অল্প বাতাস পাইলেই উড়ে যাবে। মীর মনে প্রাণে বিশ্বাস করে মায়া তাকে ভালোবাসে। সে যতই চাক, মায়াকে কথার জালে ফাঁসানোর চেষ্টা করুক, সে ফাঁসবে না। এতটা সাহস নয়, এতটা দুঃসাহস নেই তার। মীর বড় করে শ্বাস টেনে নীরবে ছাড়ল। মাহফুজ বলল, খান না কেন? শত্রুর সঙ্গে লড়াই করতে হলে বাঁচতে হইব তো। মীর মাহফুজের কথা কানে নিল। ঠিকই বলেছি, শত্রুদের বিরুদ্ধে লড়তে হলে আগে বাঁচতে হবে, শক্তি দমাতে হবে, শক্তির দরকার। মীর বাদ বাকি খাবারটুকু খেয়ে শেষ করে। মাহফুজ এক পা করে
মাথা পর্যন্ত দেখলো, তারপর বলল, আপনি অনেক সুন্দর পুরুষ, আপনার মতো আমগো শেহজাদা ওস্তাদ, কিন্তু আপনার মতো এত ফর্সা না হইলেও সুন্দর দেখায়। মীর বিড়বিড় করলো, শালা তো আমার বংশেরই, এক তো হবেই। থেমে বসা ছেড়ে উঠে দাঁড়ালো। বন্দিশালার ওপরের দিকে এক কোণে ক্ষুদ্র এক জানালা, নিশ্চিত অক্সিজেন সরবরাহের জন্য আর কি। বাকি জায়গা গভীর অন্ধকার। অনেকদিন পর উঠে একটু হাঁটার চেষ্টা করে, ঘাড়ে আঘাত পেয়েছে, পায়ের একটা আঙ্গুল ব্যথিত। নিচের দিকে তাকিয়ে দেখলো কালো প্যান্ট পরনে, বিয়ের রাতে সে শেরওয়ানি পরনে ছিল। মাহফুজকে বলল, মফিজ, আমার পরনে সেন্ডো গেঞ্জি প্যান্ট কিভাবে আসলো? শেরওয়ানি কোথায়? মাহফুজ, স্যার, বড় স্যার আপনার পোশাক বদলে এসে পড়াইছে। নিশ্চিত তার হিংসা হয়েছিল। হ্যাঁ, আপনার বউরে ভালোবাসে তাই। শালা হিংসুটে, তার ওপর আমায় অনেক মেরেছে। বড় ভাইয়ের একটু মায়ের খাইলে কিছু হয় না বলে মাহফুজ থালা হাতে নিল। মীর ভুরু কুচকে তাকায় ওর দিকে, ওকে রেখে ফের তাকালো বন্দিশালা দরজার দিকে। এটাই সুযোগ এখান থেকে বের হওয়ার। নিশ্চিত বাইরে অস্ত্র হাতে কেউ আছে, থাকুক, জীবনের ঝুঁকি সে নিতেই হবে। মাহফুজকে আঘাত করতে চাইল না মীর, ওর সাহায্যে বাইরে বের হতে হবে ভেবে ওকে বলল, মাহফুজ, তোদের ওস্তাদ আস্তানাটা ঘুরিয়ে দেখাবি? আপনি যদি পালাই যান তবে আমারে মাইরা লাইব। এই তো কিছু কথা দিলাম, পালাবো না। পালালে তোকে নিয়েই পালাবো। সত্যি পালাবেন না? না। কিন্তু বাইরে তো আরো অনুচর, ওরা অস্ত্রাতে যদি বইলা দেয়? আসবে না। অনেকটা খারাপ ভাবছিস কেন? ঝুঁকিপূর্ণ কাজ আগে খারাপটাই ভাবতে হয়। তোর কথাবার্তারা যুক্তিযুক্ত, তারপরেও এসবের সাথে কাজ করছিস কেন? তাদের যুক্তিযুক্ত কথাগুলো ভালো লাগলে হালকা কিছু পেতিস, শাস্তি পেতিস। মাহফুজ দৃঢ় চোখে তাকায় মীরের দিকে। মীর ভুল কিছু বলেনি, অভাবের সময় কাজ না পেয়ে এই পাপের সাথে যুক্ত হয়েছে সে। মাহফুজ বলল, আপনি পালাবেন? মাহফুজের কণ্ঠ নির্বাক। মীর আশ্চর্য হয়ে বলল, মানে পালাতে চান না? নিজের বউ পরিবারের কাছে যাইবেন না? মীর অদ্ভুত অনুভূতি দৃষ্টি নিয়ে তাকালো। কিন্তু তুই আমাকে সাহায্য করবি? মীর বাকিটুকু গিলে ফেললো। পাপ তো অনেক করছি, আজ আপনারে মুক্ত কইরা যদি পাপ থেকে পুণ্য কামাইতে পারি। সরাসরি তুই মুক্ত করলে তোর সমস্যা হবে, ওরা তোকে মেরে ফেলুক, ওদের ভয় আর কদিন বাঁচমো। আসুন আমার সাথে। ওস্তাদ কহ না? হ্যাঁ জানি না। সময় নষ্ট করবেন না, আপনি শুধু 2 মিনিট দাঁড়ান, একটা শার্ট লই আইতাছি বলে মাহফুজ বন্দিশালা থেকে বের হয়ে যায়। মীর হতভম্ব হলো মাহফুজের কথায়। খারাপের মাঝেও যে ভালো মানুষ থাকে তা যেন মাহফুজকে দেখেই বোঝা যেত না, না দেখলে বোঝা যেত না। মীর বন্দিশালার মধ্যে পায়চারি শুরু করে। মিনিট 2 পার হয়ে গেল, মাহফুজ আসে না। কদিন হয়ে গেছে মায়াকে দেখে না। সে কেমন আছে, কি করছে? মীরকে সত্যি ভুলে গেছে নাকি? শেহজাদা ঠিক তার সাথে কি করেছে সেসব ভেবে তার মাথাটা ভার হয়ে আসছে। একজোড়া পায়ের আওয়াজ পেল মীর, পথে তাকালো। মাহফুজ নাকি কবির? অপেক্ষা করছে কে? বন্দিশালায় ঢুকে তৎক্ষণাৎ মাহফুজ প্রবেশ করলো। মীর হাঁপ ছেড়ে বাঁচলো, বলল, ভেবেছি আর তুই আসবি না। উদ্দেশ্য নিছি আপনাকে বাঁচানোর, অবশ্যই বাঁচামো। শার্টটা হাতে রাখেন, আপাতত পইরেন না, বাইর হওয়ার পর পইরেন। মীর সম্মতি জানায়, বন্দিশালা থেকে বের হয়। সামনে মাহফুজ, পেছনে মীর। সরু গলি মতো, দুহাতে ধরে মশাল জ্বলছে। দূরে একজন অনুচারী দেখা যায়, এক ধানে যন্ত্রের মানুষের মতো দাঁড়িয়ে আছে। ওর পাশে একটা দরজা। মীর মাহফুজ দুপা এগোতেই অপর পাশের দরজা থেকে একাধিক আওয়াজ আসে। মাহফুজ ও মীর এক কানে সেই শব্দ পৌঁছায়। মীর বলল, ওরা আসছে। মাহফুজ ওর কোমরের ভাঁজ থেকে একটা ছুরি বের করে মীরের দিকে দিয়ে বলে, ওরা যারাই হোক আপনি পারবেন ওদের সাথে লইরা যাইতে। আমি আগে যাই, আপনি পিছনে থাকুন বলে মাহফুজ আগে হাঁটে। দ্বিতীয় দরজা খুলতে কজন অনুচারী কবির প্রবেশ করলো। মাহফুজ ক্রুদ্ধ পথে রোধ করে দাঁড়ালো। কবির সিগার ফুঁকছে, গালের এক পাশ নিয়ে দু হাতের সাথে সিগারেটটা বের করে বলে, কিরে, পথ আটকে দাঁড়ালি কেন? মাহফুজ রাগি রাগি শব্দে কম্পিত গলায় বললে, আমাকে যা খুশি বলুন, উনাকে কিছু বলবেন না। কবির অবাক হয়, কাকে কিছু বলবো না? উনাকে। কবির মাহফুজের পেছনে তাকায়, কাকে? মাহফুজ এবার একটু বিরক্ত হলো, আমার পিছনে যিনি। কবির ধপ করে ওঠে, মাহফুজকে একটা থাপ্পড় দিয়ে বলে, হারামজাদা, তোর পিছনে তো কেউ নেই। মাহফুজ গাল ধরে পিছনে তাকিয়ে দেখে মীর নেই। কোথায় যাবে সে? বাইরে বের হওয়ার পথ তো এদিকেই, তবে সে কোথায়? কবির আর ওদের নিয়ে পারছে না। অভিব্যক্তি হাঁপ ছেড়ে বন্দিশালার ভেতরে আসলো। মাহফুজও বসে, মীর চেয়ারে পূর্বের মতো বাঁধা। কবির আসেন।
বসেন মীরের সামনে। হাবভাব এমন করে যেন বিশ্ব জয় করে এসেছে। মীর কিছু বলল না। কবির বললেন, আগামীকাল শেহজাদা যাবে তোদের বাড়িতে মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে। মেয়েটা শেহজাদাকে পছন্দ করতে শুরু করেছে হয়তো। করারই কথা। আমি ওকে বলেছি, তোর আসল পরিচয় আমজাদ চৌধুরীকে দিয়ে দিস। কতদিন একা একা থাকবি? ওনার রক্তের কেউ না হলেও তো আত্মীয়, আপনের মতোই। পরিচয় পেয়ে নিশ্চিত আমজাদ চৌধুরী খুশি হবেন, রেখে দিবেন তার কাছে, মেয়ে বিয়ে দিবেন। মেয়ে রুদ্র চোখে তাকায় কবিরের দিকে, তবুও চুপচাপ, কিছু বলছে না, বলার মতো শব্দ উচ্চারণ করতে পারছে না। কবির আবারও বললেন, তোর বউ আরেকজনের বউ হবে, ভাবলে কষ্ট হচ্ছে নিশ্চিত, হওয়ারই কথা। মায়া কেমন আছে? মীরের কণ্ঠ ভেজা। কবির হেসে বলল, আরে ভালোই আছে, শুনেছি কথা বলতে পারে না, নতুন পুরুষের আগমন যেহেতু ঘটেছে এখন কথা ফুটবে। অন্য কেউ কোনোদিন ওর মুখের কথা ফোটাতে পারবে না, আমি পারবো। আমাকে যেদিন দেখবে সেদিন ঠিক ওই কথা বলবে। তোর খুব আত্মবিশ্বাস, এমনটা হলেও ভালো। আমি দেখব কে জিতবে আর কে হারবে। তার থেকে বড় কথা, এখান থেকে বের হতে পারবি না। শেহজাদা কোথায়? ও আলিমনগর। আমরা কোথায়? মীর কিছুটা বিচলিত হলো। কবি শ্বাস টেনে বলল, শ্যামপুরে। আলিমনগর থেকে অনেকটা দূরে, তাই শেহজাদা এখানে আসে না। ওর লক্ষ্য এখন শুধু মায়া, তাই ওইখানেই থাকে এক বন্ধুর বাড়িতে। মীর দম ছাড়লো। সে আলিমনগর থেকে অনেক দূরে আছে, যেতে হলে অনেক সময় লাগবে, তবু যেতেই হবে। আজ রাতে বের হতে পারলে আজই চলে যাবে। আগামীকাল শেহজাদাকে ওর সত্য পরিচয় দিলে ওরও বাড়িতে ওঠা নিশ্চিত। তার আগে ওর আসল রূপ খোলসা করতে চায় মীর। মীরকে কিছু ভাবতে দেখে কবির ভাবলেন, কি ভাবছিস? কিছু না, তুই তুই ভাবতে থাক, আমি আসছি। বলে কবির চলে যায়। সাথে অনুচারীগণ। মাহফুজ ওনাদের যাওয়ার পানে দেখে। কবির দ্বিতীয় দরজা অতিক্রম করার পর মাহফুজ মীরের সামনে এসে বলল, আপনি তখন গেলেন না কেন? মীর ঘাড়টা হালকা কাত করে বলল, তোর জন্য। আমার লাইগা মানে? একাধিক পায়ের আওয়াজ পাচ্ছিলাম আমি। ওদের সাথে ঠিকই পেরে উঠতাম আমি, কিন্তু আমাকে মুক্ত করার জন্য শেষ করে দিত। তোকে 2 সেকেন্ডও ভাবতো না তারা। আমি যদি তোকে কোনোদিন বাঁচাতে ব্যর্থ হই, সেইভাবে ওইখানে এসে বসে পড়ি। মাহফুজের ঠোঁট দুটো হা হয়ে তাকিয়ে রইল অবাক দৃষ্টিতে। সে ভুল নয়, বরং সঠিক, এবং সৎ একজনকে বাঁচানোর জন্য মনস্থির করেছে ভেবে গর্ব হচ্ছিল। বলল, কিন্তু আপনি বাঁধলেন কেমনে হাত? আর ছুরি কই? মীর হাত দুটো সামনে আনলো, ছুরিটা হাতেই। বলল, হাত দুটো পেছনে ছিল, আর ছুরিও। কবিরকে তো বোকা বানালাম। মাহফুজ মৃদু হাসে। মীরও একই সাথে চোখে চোখ রেখে হাসলো। বলল, আজ রাতে আমি এখান থেকে বের হব। কখন পৌঁছাতে পারবো বলতে পারিস? আগামীকাল রাত্রে আলিমনগর পৌঁছাইতে পারবেন। তুইও আমার সাথে পালাবি, তোর স্থানে চলে যাবি। না স্যার, আমি একটা মিথ্যা বইলা তাদের মানাই নিমো, নয় আমার বউ বাচ্চা খাইব কি? মীর তার হাতে ছুরি রেখে দেয়। বা হাতে থাকা ব্রেসলেটটা খুলে মাহফুজের দিকে এগিয়ে দেয়। এটা রেখে দে, বেশ দামি, এটা বিক্রি করে তোকে অনেক দিন কেটে যাবে, তারপর দরকার পড়লে জমিদার বাড়িতে চলে আসবি। তুই হারাম কাজে থাকিস না। থেমে আবারও বলল, আচ্ছা, আমি সেই কখন থেকে হারাম কাজ বলে যাচ্ছি। কবির হোসেন আসলে কি কাজ করে? অবৈধ ব্যবসা নাকি স্বর্ণের? সুযোগ করে ওনাকেও বলবো এসব ছেড়ে দিতে, শুনতো না। সময় গড়াচ্ছে। মীর অপেক্ষা করছে কখন বের হবে। ঘড়ির কাঁটা এখন ঠিক রাত 1টায়। এমন সময় কবির একবার এসে মীরকে দেখে যায়। আজ এখনো আসেনি। মাহফুজ বলেছে উনি রাতে আসার পর আপনি বেরিয়ে যাবেন। মীর অপেক্ষা করছে। মিনিট 10 পায়চারি করার পর কবিরের দেখা মিলে। মীর হয়রানির মতো বসে আছে চেয়ারে। কবির এসে বলল, দেখতে এলাম কি করছিস। তোর ভাইয়ের সাথে মায়ের বিয়েটা হওয়া পর্যন্ত তোকে একটু পাহারা তো দিতেই হবে। মীর মায়ের প্রসঙ্গে কথা তুলতেই চোখ তুলে তাকালো। যতবার কবির এই শব্দ উচ্চারণ করে ততবার মেজাজ বিগড়ে যায় তার। সে প্রসঙ্গ পাল্টে বলল, সে যত তো চোর, চোরের আবার প্রেম। কোন এক চুন্নির সাথে ওর বিয়ে হওয়া দরকার।
ওকে তুই কেন চোর বললি? কারণ ও আমার এবং আমাদের পিতৃপুরুষ সুফিয়ান হায়দারের বাঁশি চুরি করেছে। হয়তো ওর অধিকার ছিল ওইটা ছুঁয়ে দেখার, নিয়ে আসার, তাই বলে লুকিয়ে আনবে? কবির চোখ দুটো ছোট করে বলল, তোর কথা ভুল হচ্ছে। শেহজাদা সুফিয়ান হায়দারের বাঁশি চুরি করেনি। আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু যখন ওকে জিজ্ঞাসা করি ও বলে যাকে ঘৃণা করি তার কিছু ছুঁয়ে দেখার ইচ্ছা আমার নেই। মীর বিস্মিত হলো, আশ্চর্য হতবিম্ব কণ্ঠে বলল, মানে? শেহজাদা ওই বাঁশি নেয়নি। সুফিয়ানের সোনার বাঁশির খোঁজ আজও কেউ পায়নি। তার কাছে, যার কাছে আছে সেই বাঁশির নিশ্চয়ই যার কাছে আছে সেই বাঁশি নিশ্চয়ই সে গভীর রাতে জলের মাছ ধরা মুশকিল। মানে এখানে হচ্ছে লেখাটি উল্টাপাল্টা করছে, হয়তো বা লেখাটি এরকম লিখতে চাইছিল যে যার হাতে সেই বাঁশিটি আছে সে হচ্ছে অনেক গভীর জলের মাছ, তাকে ধরা মুশকিল।